এই রেকর্ডিংটার কথা বলছি। ভিডিও তো আমারও অন নেই, কিন্তু আমি রেকর্ডিংটা অন রাখি যাতে করে পরে ক্লাসটা বোঝা যায়, পরে ক্লাসটা তুই দেখতে পারিস। তো ডাবল সল্ট আমি বলছিলাম যেটা, যে ধর K2SO4 L2SO4 হোল 3 প্লাস জল, হ্যাঁ, তো দিলে K2SO4 ডট L2SO4 হোল 3 ডট 24, এটা পটাশ এলাম। তো এই একটা সল্ট জলের মধ্যে ডিজলভ করে ক্রিস্টালাইজ করলে, when two simple salts বা নর্মাল সল্ট বলতে পারিস are slowly crystallized out to form a mixture of their saturated solution. যেরকম এখানে একটা দিয়েছে মোর সল্ট মানে সেখানে তুই ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট প্লাস H2O দেওয়া হয়েছে, আলটিমেটলি এটা ফেরাস সালফেট ডট অ্যামোনিয়াম সালফেট ডট 6H2 এরকম ধরনের কম্পাউন্ড ধরে, এগুলো হচ্ছে সবই ডাবল সল্ট, মানে মোর দ্যান ওয়ান সল্ট মিশিয়ে যখন তুই আর একটা সল্ট বানাবি একসাথে ক্রিস্টালাইজ হবে, তাদের ডট ডট দিয়ে লিখে দেয়, তো এটাকে বলে কি ডাবল সল্ট, এর নাম হচ্ছে ডাবল সল্ট। স্লোলি ক্রিস্টালাইজড আউট মানে slowly crystallized out from a mixture of the saturation, এইটা যে সলিউশন রয়েছে, দুটো সলিউশন মিশিয়ে দেওয়া হলো, তার স্লোলি ক্রিস্টালাইজ করলে এরকম নিচে এরকম পড়ে যাবে, নিচে হয়তো এরকম ধরনের নিচে একটা এরকম পড়ে যাবে, ক্রিস্টালাইজ না করলে সল্টটা পাবি করে, এইটাই হচ্ছে সল্ট, এই জিনিসটাই হচ্ছে সল্ট। স্লোলি ক্রিস্টালাইজ আউট মানে ওটাকেই বোঝায়, এই সল্টের জিনিসটাকেই ক্রিস্টালাইজ করা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে যে স্লোলি ওখান থেকে সল্টটা বেরিয়ে আসছে। কথা বুঝেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। এরপরে দেখ যে আমরা আরো এক রকমের সল্টের কথা বলছি, সেটা হচ্ছে কি বলে মিক্সড সল্ট, তাকে বলে মিক্সড সল্ট। আবার দেখ মিক্সড সল্ট মানে হচ্ছে মোর দ্যান ওয়ান বেসিক র্যাডিক্যাল অ্যাসিড র্যাডিক্যাল অথবা অ্যাসিড র্যাডিক্যাল। এখন আমি তোকে কি বলেছি, অ্যাসিড র্যাডিক্যাল, একটা সল্টের অ্যাসিড র্যাডিক্যাল কোনটা, ধর সল্ট সোডিয়াম সালফেট, তাহলে এই সালফেটটাকে বলে অ্যাসিড র্যাডিক্যাল, আর সোডিয়ামটাকে বলে কি বেসিক র্যাডিক্যাল। এটা অ্যাসিড র্যাডিক্যাল, এটা বেসিক র্যাডিক্যাল। তো মোর দ্যান ওয়ান অ্যাসিড র্যাডিক্যাল বা মোর দ্যান ওয়ান বেসিক র্যাডিক্যাল যদি থাকে, দেখ সল্ট কন্টেনিং মোর দ্যান ওয়ান বেসিক অর more than one acid radical other than hydroxyl and hydrogen, হাইড্রোজেন বাদে, ধর এখানে লেখা আছে কি সোডিয়াম পটাশিয়াম কার্বনেট, এই সোডিয়াম পটাশিয়াম আছে, আবার দুটো আছে, সোডিয়ামও আছে পটাশিয়ামও আছে, তাহলে দুটো বেসিক র্যাডিক্যাল আছে এখানে, টু বেসিক র্যাডিক্যাল, আর এটা হচ্ছে অ্যাসিড র্যাডিক্যাল। ব্লিচিং পাউডার, হ্যাঁ ব্লিচিং পাউডার, এই যে এখানে লিখে দিয়েছি, দেখ নিচের দিকে, তোর স্ক্রিনটা নিচের দিকে আসছে না? ও না, আসলে আমি জুম করে রেখেছি তো তাই আসছে না, আমি আমার স্ক্রিনটা জুম করে রেখেছি, ছোট ছোট লাগছিল। এই যে নিচে দিয়েছি সোডিয়াম পটাশিয়াম, এটা টু বেসিক র্যাডিক্যাল পজিটিভ র্যাডিক্যাল, আবার ব্লিচিং পাউডার OCl - Cl টু অ্যাসিড র্যাডিক্যাল নেগেটিভ র্যাডিক্যালস লিখে দিয়েছি, যা যা দরকার আমি সবই দিয়ে দেবো, সবই বলে দেবো। তোর বই দালালের বইয়ের একটা লাইনও মিস যাবে না, প্লাস আমি এক্সট্রা ওই দিক সেদিক করে বলে দেবো, অসুবিধার কিছু নেই। তুই যা পড়বি তা ম্যাক্সিমাম অ্যাসিড বেসের যা যা আছে সবকিছুই আমি তোকে পড়িয়ে দেবো, ওরকম কোনো একটা পার্টিকুলার বইয়ের ব্যাপার নেই। দালালের বইয়েও সব রিয়াকশন সবকিছু মিলে যাবে,
বাকি অন্য জায়গায় দেখবি সেখানেও মিলে যাবে, একই রকমের ব্যাপার। তো যাকে, তো আমরা মিক্স সল্ট কি তার কথা বললাম। এবারে দেখ, মিক্স সল্টের পরে আমরা চলে আসছি কি না কমপ্লেক্স সল্ট। এটা আর একটা টাইপের সল্ট, কমপ্লেক্স সল্ট। কমপ্লেক্স সল্ট কি না, কমপ্লেক্স সল্ট হচ্ছে তার মধ্যে একটা সিম্পল আয়ন থাকবে আর একটা কিন্তু কমপ্লেক্স আয়ন থাকবে ডিসোসিয়েট করার পরে, এমন একটা সল্ট। যেরকম ধর তুই একটা সল্ট লিখলি K4FeCN6, তাহলে একে যদি তুই ভাঙিস তাহলে তুই কি পাবি, 4K প্লাস প্লাস FeCN6 4 মাইনাস। এটা হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স পার্ট, আর এটা হচ্ছে সিম্পল পার্ট। কমপ্লেক্স পার্ট মানে তার মধ্যে আরো অনেক কিছু থাকবে, একটা নন আয়নাইজেবল পার্ট, সেটার মাঝখান থেকে ভাঙা যাবে না, আয়রন আছে, সায়ানাইড আছে, এরকম ধরনের আছে। এটা কমপ্লেক্স হিসাবে, এটা কমপ্লেক্স পার্ট হিসাবেই থাকবে। তো কমপ্লেক্স পার্ট তার সাথে সিম্পল পার্ট একটা থাকবে, এরকম দুটো পার্ট। এ দেখ, সল্ট ফর্মিং সিম্পল আয়ন and a complex ion on dissociation, sodium ion as simple ion and ZnO2 2 minus as complex ion। এখানেও তাই পটাশিয়াম আয়ন সিম্পল আয়ন, FeCN6 4 minus as complex, এই হিসাবেই আর কি, এই হিসাবেই আমরা দিয়েছি। তো নর্মালি আমরা একটা সল্টের যদি এরকম হয় যে একটা পার্ট কমপ্লেক্স একটা পার্ট সিম্পল, তাহলে সেই পার্টটা যেটা কমপ্লেক্স পার্ট এবং সিম্পল পার্টের কম্বিনেশন যেটা, তাকেই আমরা বলছি কি না কমপ্লেক্স সল্ট। সেরকম ধরনের সল্টকে বলা হবে কমপ্লেক্স সল্ট। যেরকম সোডিয়াম জিঙ্কেট এখানে লেখা রয়েছে, বা পটাশিয়াম ফেরোসায়ানাইড এখানে বললাম, হ্যাঁ, এরকম ধরনের যে সল্ট হবে তার একটা পার্ট কমপ্লেক্স। কমপ্লেক্স মানে ওই পার্টটার মধ্যে আবার কয়েকটা গ্রুপ অফ অ্যাটম থাকবে। FeCN6 জিঙ্কেট এগুলো কি গ্রুপ অফ অ্যাটম আছে, ওর মধ্যে গ্রুপ অফ অ্যাটম রয়েছে এবং ওটা আলাদা করে ডিসোসিয়েট হয় না, তাকে বলে কমপ্লেক্স পার্ট। তো কমপ্লেক্স সল্ট কাকে বলে সেটার কথা বললাম, আমি এক্সাম্পলও দিলাম, তো বুঝতে পারলি আশা করি। এরপর দেখ, এখানে আরো বেশ কিছু কমপ্লেক্স সল্টের এক্সাম্পল দেয়া রয়েছে। পটাশিয়াম মার্কিউরি আয়োডাইড K2HgI4, নেসলাস রিয়েজেন্ট, এর নাম হচ্ছে নেসলাস রিয়েজেন্ট K2HgI4, ইউজ ফর টেস্টিং অফ অ্যামোনিয়া গ্যাস, নিশ্চয়ই আগে পড়েছিস, মনে আছে নিশ্চয়ই। সিলভার সোডিয়াম সিলভার সায়ানাইড NaAgCN2, সোডিয়াম সিম্পল AgCN2 কমপ্লেক্স। তারপরে সোডিয়াম জিঙ্কেট তো অলরেডি বলেইছি। তারপরে টেট্রা অ্যামোনিয়াম কপার 2 সালফেট CuNH3 SO4, এগুলো সবই কিন্তু কি না, এগুলো সবই কিন্তু কমপ্লেক্স সল্ট। এদেরকে বলে কমপ্লেক্স সল্ট কারণ এদের সিম্পল পার্ট আছে একটা, আর একটা কমপ্লেক্স পার্ট আছে। কথা বুঝেছিস না বুঝিসনি? বুঝতে পেরেছিস? বুঝেছি। নেক্সট আমি চলে যাচ্ছি সব সল্ট গুলো। এতক্ষণ ধরে আমি ক্লাসিফিকেশন বলছিলাম, ক্লাসিফিকেশন সল্টের নিয়ে আলোচনা করছিলাম। এবারে সল্ট প্রিপারেশন, সল্ট কিভাবে তৈরি করব, খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি। সল্ট কিভাবে আমরা প্রিপেয়ার করব, সল্ট কিভাবে তৈরি করব, কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর, মন দিয়ে শোন। সেটা হচ্ছে যে সল্ট তৈরি করার ব্যাপারটা কিন্তু ঠিক হয় যে সল্ট কি জলে সলিবল নাকি সলিবল নয়। দেখ, সল্ট মে বি সলিবল ইন ওয়াটার অর দে মে বি ইনসলিবল, এর ওপরে বেস করে কিন্তু আমরা সল্ট প্রিপারেশনের টেকনিক ঠিক করি। সল্ট প্রিপারেশন করতে গেলে আমরা প্রথমত সবসময় টেকনিকটাকে দেখি যে সল্টটা জলে সলিবল কি জলে সলিবল না।
যদি সলিউবল হয় তার জন্য এক রকমের টেকনিক ইউজ করতে হবে। আমরা জলের মধ্যে সল্টটা দিয়ে দেখে নেব যে সেই জলের মধ্যে সলিউবল কিনা। তো আমরা নর্মালি আমাদের যে এক্সপিরিয়েন্স আছে যে সলিউবল কি সলিউবল না তার লিস্টটা মোটামুটি জেনে রাখতে হয়। তো সেই লিস্ট তোকে দেখাচ্ছি। লিস্ট তো মোটামুটি আমরা সবাই জানি, তবু একবার সলিউবিলিটি চার্টটা দেখে নেওয়া। তো এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি আমি, সলিউবিলিটি চার্ট সেখানে দেয়া রয়েছে। তো তুই সেটা ফলো করবি, দেখবি, এবং এর বেসিসে কিন্তু আমরা কি করব না সলিউবিলিটি কার কীরকম জেনে যাব এবং তারপরে আমরা তাকে প্রিপারেশন করতে থাকবো। তো অল দ্য কম্পাউন্ডস অফ সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম আর সলিউবল। কোনো এক্সেপশন নেই, কোনো এক্সেপশন নেই। এদিকে ডান দিকে কিন্তু এক্সেপশন লেখা আছে, কিন্তু এখানে কোনো এক্সেপশন নেই। অল নাইট্রেটস অ্যান্ড নাইট্রাইটস আর সলিউবল। অল নাইট্রেটস অ্যান্ড নাইট্রাইটস আর সলিউবল। All chlorides are soluble exception mercurous chloride, silver chloride, lead chloride. Lead chloride আবার hot water এ soluble, ভালো করে পড়বি। All sulfates are soluble exception barium sulfate, calcium sulfate, lead sulfate. All carbonates and sulfides are soluble exception carbonates and sulfides of sodium, potassium, ammonium. কার্বোনেট এটা স্পেয়ারিংলি সলিউবল, সালফাইড গুলো কার্বোনেট কিছুটা হলেও সলিউবল হয় স্পেয়ারিংলি, সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম। সালফাইড গুলো কিন্তু ইনসলিউবল। লিখে নেব? লিখবি কেন? আমি তো পাঠিয়েই দিই, পাস না? দেখিস না নাকি মোবাইল খুলে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, পাঠাই না আমি কি এগুলো পাঠিয়ে দিই না পাঠিয়ে দিই না? হ্যাঁ স্যার পাঠিয়ে দাও। দেখিস না কোনোদিন? না স্যার দেখি, ওখান থেকে তো পড়ি। আচ্ছা, অক্সাইডস অ্যান্ড হাইড্রোক্সাইডস আর ইনসলিউবল, কিন্তু অক্সাইডস অ্যান্ড হাইড্রোক্সাইড অফ সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম সেগুলো কিন্তু সলিউবল। কার্বোনেটস অ্যান্ড সালফাইডস আর ইনসলিউবল, কিন্তু এদিকে আছে এরা কিন্তু সলিউবল। এক্সেপশন মানে এরা সলিউবল। সালফাইডস এরা সলিউবল, হাইড্রোক্সাইড এরা ইনসলিউবল, কিন্তু এদিকে আছে মানে এরা হচ্ছে সলিউবল। উল্টো ব্যাপার, এখানে ইনসলিউবল লেখা আছে মানে এই দিকের গুলো এক্সেপশন মানে সলিউবল, আর এগুলো সব সলিউবল 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 লেখা রয়েছে মানে এক্সেপশন মানে হচ্ছে এগুলো ইনসলিউবল। তো ব্যাপারটা বুঝে শুনে পড়বি এবং সলিউবিলিটি চার্ট যা দেয়া রয়েছে এর বেসিসেই আমরা কি করব, তৈরি করব, প্রিপেয়ার করব যত রকমের সল্ট আছে। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখা। আরো অনেক অনেক পরীক্ষায় অনেক কিছু কোশ্চেনের মধ্যে লাগবে, পরবর্তীকালে আমি জিজ্ঞাসাও করব, কিন্তু এগুলো মনে রাখবি, পড়তে থাকবি। অনলাইনে পড়ছিস মানে এই নয় যে যা খুশি তাই করা যায়, মনে করে পড়াশোনাটা করতে থাকবি। আমরা একটা চ্যাপ্টার শেষ করেই পরীক্ষা নেব, যেরকম পরীক্ষা নিয়েছি আরো ভালো করতে হবে। পরীক্ষার কিছু কিছু জিনিসপত্র অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট এসব উল্টোপাল্টা লিখেছিস টিকেছিস, সেগুলো ভালো করে পড়াশোনা করার চেষ্টা কর। যদি দেখিস যে বুঝতে পারছিস না, আমাকে ক্লাসে জিজ্ঞাসা করবি অথবা আমাকে মেসেজ করবি, আমি বুঝিয়ে দেবো। এরকম কোনো ব্যাপার নেই যে একবারেই বুঝতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোর যদি বুঝতে না পারিস তাহলে সেটা আবারও রিপিট করা যাবে, আবারও পড়ানো যাবে। সেই টপিকটা আমাকে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবি যে আমার এই জিনিসটা বুঝতে অসুবিধা আছে, আপনি আরেকবার বুঝিয়ে দেবেন। আমি তাহলে সেটা ক্লাসের সময়তে এক্সট্রা সাপ্লিমেন্টারি হিসাবে আমি সেটা বুঝিয়ে দেবো। তো না বুঝে থেকে কোনোদিন বলবি না যে বুঝেছি হ্যাঁ করবি না। আগে শুনবি ভালো করে, সব কিছু জিনিস বোঝার চেষ্টা করবি, না যদি বুঝতে পারিস তখন আমাকে বলবি। তো আমরা বললাম যে সলিউবিলিটি চার্টটা কিরকম ধরনের আছে। তো এবারে হচ্ছে কি না, কত রকমের মেথড আছে এই সল্ট প্রিপারেশন করার জন্য। কত রকমের মেথড আছে, মেথড কত রকমের আছে সল্ট প্রিপারেশন করার জন্য। মেথড আমাদের 6টা মেথড আছে, 6 ডিফারেন্ট মেথডস। প্রথম হচ্ছে ডাইরেক্ট কম্বিনেশন মেথড দিয়ে আমরা তৈরি করতে পারি, ডিসপ্লেসমেন্ট মেথড দিয়ে তৈরি করতে পারি, ডাবল ডিকম্পোজিশন মেথড দিয়ে তৈরি করতে পারি,
নিউট্রালাইজেশন উইথ ইনসলেবল বেস দিয়ে তৈরি করতে পারি, নিউট্রালাইজেশন উইথ অ্যালকালি টাইট্রেশন করে তৈরি করতে পারি, অ্যাকশন অফ অ্যালকালি অন মেটাল কার্বনেট মেটাল বাইকার্বনেট দিয়ে তৈরি করতে পারি। এত রকমের মেথড আছে, এত রকমের পদ্ধতি আছে যার থ্রু দিয়ে আমরা কিন্তু কি করতে পারি না সল্ট প্রিপেয়ার করতে পারি। এই প্রত্যেকটা মেথড সম্পর্কে জানতে হবে, তার এক্সাম্পল পড়তে হবে। শুধু তাই নয়, বেশ কিছু স্পেশাল কয়েকটা কম্পাউন্ড আছে, তাদের আলাদা করে ডিটেলে আমাদের বুঝতে হবে যে কি করে ওই সল্টটা তৈরি করা যায়। তাই কাজ সোজা নয়, অনেক এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকমের কোশ্চেন দিতে পারে। তাই সমস্ত ব্যাপারটা মাথায় রাখতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। অনেক ধরনের কোশ্চেন দিতে পারে, আমরা কোশ্চেন অ্যান্সার করাবো, সবকিছুই করাবো। আচ্ছা আচ্ছা, তোদের অন্য কি চ্যাপ্টার পড়া হচ্ছে? অ্যাসিড বেস ছাড়া অন্য কি চ্যাপ্টার পড়ানো হচ্ছে? স্যার আমাদের স্কুলে তো অ্যাসিড বেসিস এন্ড সল্টটাই শেষ করলো, এখন আমাদের আপাতত নতুন কিছু ধরেনি। আচ্ছা আচ্ছা, শ্রদ্ধা এখানে আছিস, শ্রদ্ধা দেবনাথ, তোর স্কুলে কি কিছু নতুন চ্যাপ্টার আমি যা পড়াচ্ছি সেটা ছাড়া পড়ানো হচ্ছে? হ্যাঁ স্যার, আমাদের এক্সট্রা পিরিয়ডিক টেবিলটা হয়ে গেছে। ও পিরিয়ড, অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, মানে তুই যখন জয়েন করিসনি তখন আমরা পিরিয়ড টেবিলটা এখানে পড়িয়েছিলাম, সেই জন্য কেমিক্যাল বন্ড থেকে আমরা পড়াতে শুরু করেছি। ঠিক আছে, এরকম হলে তুই পিরিয়ড টেবিলটা আমি তোকে পাঠাবো, আমার কাছে পিরিয়ড টেবিলটা যেটা আছে আমি পাঠাবো তোকে। যদি এরকম দেখিস যে তুই বুঝতে পারছিস না, তাহলে আমি তোকে টাইম বলে দেবো, তুই সেরকম একটা টাইমে বসবি, আমি তোকে পিরিয়ড টেবিলটা বুঝিয়ে দেবো। তুই আসলে কিছু বলিস না তো, কথা বলিস না তো, আমি সেই জন্য বুঝতে পারি না ঠিক। আমি পিরিয়ড টেবিলটা অ্যাকচুয়ালি এখানে এই ব্যাচে আমি পড়িয়েছিলাম আর কি, একদম শুরুর দিকে পড়িয়েছিলাম, তখন তুই মানে তার কেমিক্যাল বন্ড যবে থেকে তুই জয়েন করেছিস কেমিক্যাল বন্ডটা হচ্ছে, সেই জন্য তোর মনে হয়েছে যে পিরিয়ড টেবিলটা পড়া হয়নি। পিরিয়ড টেবিল ছাড়া আর কিছু হয়েছে তোর স্কুলে? না স্যার, আমার পিরিয়ডিক টেবিল ছাড়া কেমিক্যাল বন্ড হয়েছে, অ্যাসিড বেস হয়েছে। আচ্ছা, সেটা তো আমরা করছি, কেমিক্যাল বন্ড তো আমরা পড়িয়েছি, পরীক্ষা নিয়েছি। ঠিক আছে, তোর তার মানে পিরিয়ড টেবিলটা বাকি আছে। ঠিক আছে, এটা আমার মাথায় রইলো, আমি তোকে কোনো একটা সময় পিরিয়ড টেবিলটা আলাদা করে আমি করিয়ে দেবো। এটা করতে হবে, কারণ পিরিয়ড টেবিলটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা আমার মাথায় আছে। ঠিক আছে, আমি তোকে আলাদা করে আমি করে দেবো। তোর সন্ধ্যে মানে রাত্রের দিকে মানে 9টা ফটার সময় কোন দিন তোর সময় থাকে, কোন দিন সময় থাকে আমাকে একটু বল। 9টা ফটার সময়, 9টা থেকে 10টা কোন দিন তুই ফ্রি থাকিস? স্যার টিউসডে। টিউসডে, টিউসডে ছাড়া আর কোনোদিন ফ্রি থাকিস না? ফ্রাইডে ফ্রি থাকিস? না স্যার, হ্যাঁ, না স্যার, ফ্রাইডে ফ্রি নেই। ফ্রাইডে ফ্রি নেই। আর আর কোন সময়? সকালের দিকে তো ক্লাস থাকে বোধহয় স্কুলে, তাই তো? হ্যাঁ স্যার। তুই শুধু টিউসডেতেই ফ্রি, আর কোনোদিন ফ্রি নেই? না স্যার। টিউসডে তো আমার বাবা একটা ক্লাস থাকে, 11-এর ক্লাস থাকে, ওটা 10:30টায় শেষ হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কোনো রকম ভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, তোর সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলে নেবো, এখানে কথা বলে সময় নষ্ট করছি। ঠিক আছে, আমি তোর সাথে জেনে নেবো। এনিওয়ে, তো আমরা আর যদি আমি অন্য কোনো জায়গায় ক্লাস করাই পিরিয়ড টেবিল, তখন আমি তোকে বলবো। ঠিক আছে, আমি দেখছি কোনো সময় তোর সাথে ফ্রি ম্যাচ করে কিনা। আমি বলছি পিরিয়ডিক টেবিলটা পড়ানোর সময় তুমি ভিডিও করতে না না? না, পিরিয়ড টেবিল করানোর সময় আমি ভিডিও করতাম না, তখন ভিডিও করতাম না। তারপরে তো শুরু হয়েছে সব, তখন তো আর এত কেউ চাইতো পাইতো না, এইসব হতো না, প্রবলেম হতো না এত কিছু। তারপরে তার উপরে এইসব এত কিছু সমস্ত সফটওয়্যার অন করলে এমনিতেই তখন মানে অনেক নেটওয়ার্কের প্রবলেম হতো সমস্ত কিছু, প্লাস কম্পিউটারে হ্যাং করে যেতে এসব হতো। তো এখন তো সব কিছুই আর কি মানে চেঞ্জ হয়ে গেছে, কম্পিউটার চেঞ্জ করে দিয়েছি, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, ইন্টারনেট কানেকশানও চেঞ্জ হয়ে গেছে, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। এখন তো অনেক সুবিধা আর কি হয়েছে আর কি, সেই জন্যে মানে এখন ইন্টারনেট কানেকশান অনেক ফাস্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আচ্ছা, স্যার, হ্যাঁ বল। স্যার আমি বলছিলাম কি, আগের দিনের লেকচারটা কি আপনি একটু পাঠিয়ে দিতে পারবেন? কিসের? এই সপ্তাহে শুধু
এক্সামিনেশনের পরে যে অ্যাসিড বেস সল্টের যে একটা লেকচার আপনি এক্সামিনেশনের পরে তো এটাই। এক্সামিনেশনের পরে তো এইটাই। স্যার না স্যার, এক্সামিনেশনের দিনেই আপনি ওটা এক্সামটা হয়ে যাওয়ার পরে যেটা পড়িয়েছিলেন না ওইটা। ও পরীক্ষার ও দিনে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পরীক্ষা পরীক্ষা হয়ে যাওয়ার পরে তুমি যেটা বুঝিয়েছিলে না ওটা। ও খানিকটা পড়িয়েছিলাম না, আচ্ছা দেখ ওটা কি আমি রেকর্ড করেছিলাম জানি না, তোরা তো পরীক্ষা না আচ্ছা স্যার, ওটা করোনি তুমি। আচ্ছা যদি ওটা থাকে আমি আমি শ্রদ্ধা পাঠিয়ে দেবো। ওটা আমি মনে হয় পরীক্ষা চলছিল বলে আর করিনি, তো আমার মনে হয় ওটা বাই চান্স মিস করে গেছি, মনে হয় করিনি, মনে হয় যতদূর মনে পড়ছে আমি করিনি। তো যদি করে থাকি আর কি আমি পাঠিয়ে দেবো। তোরা একবার প্রত্যেকদিন ক্লাসের সময় মনে করাবি রেকর্ডারটা। ওবিএস আমার অন মানে ওবিএস আমার এখানে থাকে কিন্তু ওবিএসটা অন করতে ভুলে যাই, তো সেটা আর কি অনেক সময় মনে পড়ে না। যাকে যে কেউ একজন মনে করে দিবি যে স্যার রেকর্ডারটা অন করেছেন কিনা, তাহলেই হবে। তাহলে কি আর না পরবর্তীকালে তুই একটু ক্লাসটা দেখতে পারিস যে কি হয়েছে না হয়েছে, হ্যাঁ সুবিধা হয় যে হ্যাঁ কি স্যার। করা হয়েছে আর না স্যার হয়েছে। এক্সামিনেশনে কোয়েশ্চেন নাম্বার 5 এর সলিউশনটা কি আপনি একটু দিয়ে দিতে পারবেন? কোশ্চেন নাম্বার 5, হ্যাঁ স্যার। কোশ্চেন 5, ঠিক আছে ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5 এ কি ছিল বলতো বাবু? দাঁড়া, কোশ্চেন নাম্বার 5 আমি মোবাইলে দেখছি। কোশ্চেন নাম্বার 5, স্যার এখানে ছিল যে use the list given below to answer the following questions. List diamond, sodium chloride, silicon dioxide, methane. হ্যাঁ বুঝতে পেরেছি। আমি বলে এখানেই তোকে বলে দিচ্ছি, এখানেই তোকে বলে দিচ্ছি। স্যার আমি এক তো মিনিট, আমি আমার পিডিএফটা একটু খুলি। আমি আমি তোর শ্রদ্ধা, আমি তোর খাতায় লিখেও দিয়েছি, তুই এগুলো ভুল করেছিস, একটা বাদে সবগুলো ভুল করেছিস। এখানে ছিল আমি বলছি এখানে এখানে ছিল, আমি এখানে লিখে দিচ্ছি। এখানে ছিল ডায়মন্ড, সোডিয়াম ক্লোরাইড, সিলিকন ডাইঅক্সাইড আর মিথেন। প্রথমে বলা ছিল যে হুইচ সাবস্ট্যান্স ইজ অ্যান এক্সাম্পল অফ নন পোলার মলিকিউল। মিথেন। নন পোলার মলিকিউল, এটা ছিল মিথেন। তারপরে ছিল হচ্ছে জায়েন্ট মলিকিউল এক্সাম্পল অফ অ্যান এলিমেন্ট, জায়েন্ট স্ট্রাকচার অফ অ্যাটম, জায়েন্ট স্ট্রাকচার অফ অ্যাটমস, এটা হচ্ছে তোর ডায়মন্ড। কারণ ডায়মন্ড কার্বন অ্যাটম দিয়ে তৈরি, ডায়মন্ড কার্বন অ্যাটম দিয়ে তৈরি। আর তারপরে ছিল যে জায়েন্ট স্ট্রাকচার অফ আয়ন্স, জায়েন্ট স্ট্রাকচার অফ আয়ন্স, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ এটা Na+Cl- দিয়ে তৈরি। আর তারপরে ছিল জায়েন্ট স্ট্রাকচার অফ মলিকিউলস, জায়েন্ট স্ট্রাকচার অফ মলিকিউলস, এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। আর সিলিকন ডাইঅক্সাইড এটা আয়ন, এইগুলো দিয়ে জুড়ে জুড়ে স্ট্রাকচারটা তৈরি হয়। এটা এরকম ছিল, এটার কথা আমি বললাম। স্যার তাহলে কি বাকি পেপারটা একটু ডিসকাস করে দেবে? শোনো, বাকি ব্যাপারে কি গন্ডগোল? আমি লিখে দিয়েছি, তুই যেগুলো ভুল করেছিস লিখে দিয়েছি। স্যার আমি না বুঝতে পারছি না, তুমি কোয়েশ্চেন নাম্বার 4 এ আমার কিছু একটা লিখেছো, ওটা বুঝতে পারছি না ঠিক। দেখ কম্পিউটারে খাতা চেক হয় ন্যাচারালি, লেখা তো আর অত ওই সফটওয়্যারটা ওপেন হ্যাঁ করতে স্যার, অনলাইনে খাতা চেক করতে খুব অসুবিধা হয়। সুবিধা তো হয়।
অসুবিধা হয়, তোর খাতাটা চেক করে আবার তাকে পিডিএফ করে আবার পাঠাতে হয়, তাই না? যারা পিডিএফ করে দিয়েছে, যেরকম শ্রদ্ধা পিডিএফ করে দিয়েছিল, ওই পিডিএফ অবস্থায় আমি ওটাকে ট্রান্সফার করে দেখেছি, কিন্তু আবার আমাকে ওটাকে খাতা দেখার পরে আবার আমাকে পিডিএফ এ কনভার্ট করতে হয়েছে। এইসব অসুবিধা হয় অনেকে। তো তারপরে কিছু কিছু সমস্যা আছে, যাকে সে ঠিক আছে, আমি যদি যেগুলো পারবি না আমাকে বলবি, আমি হোয়াটসঅ্যাপে আমি বলে দেবো, এরকম অসুবিধার কিছু নেই, আমি বলে দেবো। এখানে আমি পড়াটাকে আর একটু এগিয়ে নিয়ে যাই আর কি। হ্যাঁ, তো স্যার বলছি করোনার এই ব্যাপারটা কমে গেলে আমরা পরীক্ষা দিয়ে খাতাটা দিয়েও আসতে পারি। হ্যাঁ, সে তো হলে ভালোই হয়। পরীক্ষা তাহলে দিয়ে খাতা record তো দিলে, দিতে খাতা হবে যদি তোমার। হার্ড কপি যদি পাওয়া যায়, তাহলে তো আমি সেটাকে দেখতে আমার সুবিধা হয়। হ্যাঁ স্যার, সে তো বটেই। একটা খাতাতে দেখতে তো সুবিধা হয় না। এবারে অনলাইনে দেখতে মানে ওই কম্পিউটারের মধ্যে একটা সফটওয়্যার দিয়ে খাতা দেখতে অসুবিধা হয়। তোরা যে অন্য পড়িস, অন্য টিচারের কাছে পড়িস, তো খাতা কিভাবে দেখে? আমি যেরকম ভাবে দেখি সেরকম সবাই ভাবে? দেখে, হ্যাঁ, ওরা গ্যালারি থেকে এডিট করে, ওরা স্টাইলাস দিয়ে করে না, ওরা নর্মাল হাত দিয়ে রাইট ফাইট দেয়, যেটা আরো একটু মানে অসুবিধে। ও, সেটাতে তো আবার কি জানিস তো, ওটাতে পেজটাকে তুললে আবার রাইট গুলো ওঠানামা করে যায়, হ্যাঁ ওরকম একটা স্যার, অসুবিধা হয়। যে হ্যাঁ আমি ধর এখানে তুই লিখেছিস, এবারে এগুলো দেখলাম, এবারে এটা যদি একটা পিডিএফ হয়, এর উপরে আমি এখানে রাইট দিলাম, এখানে রাইট দিলাম, তো এবারে পেজটাকে যদি টেনে আমি উপরের দিকে তুলি, তাহলে রাইটটা ওখানেই থেকে যাবে। কারণ এটা তো এই রাইট গুলো দিচ্ছি তো আমি অন্য সফটওয়্যার দিয়ে, আর পিডিএফটা তো এটা আলাদা। তাহলে আমি যখন পেজটাকে টেনে উপরে তুলে দেবো, তখন দেখা যাবে যে এটা অন্য জায়গায় ওই রাইটটা চলে গেছে। এবারে সেটাতে অনেক অসুবিধা হবে, তাকে অ্যাডজাস্ট করে ওই পজিশনে নিয়ে আসতে হবে। আমি তা করি না। অনেক হ্যাপা। আমি পিডিএফ, তুই যে পিডিএফটা পাঠাস, সেই পিডিএফটাকেই আমি পুরো পিডিএফটাকে উড়িয়ে দিই। আমি সেই জন্য বলি যে পিডিএফটা না করলে অসুবিধা নেই, আমি পুরো পিডিএফ ফাইলটাকেই ক্র্যাক করে দিই, ক্র্যাক করে আমি নর্মাল ফাইলে কনভার্ট করে খাতাটা দেখি, ওই অবস্থায় রেখে দিয়ে, যে খাতায় রাইট দেয়া হলো, যে অবস্থায় রইলো, ওই অবস্থাতেই আমি পিডিএফ আবার কনভার্ট করি। সেই জন্য আমার রাইট গুলো হয় না। কিন্তু লেখা ফেখাগুলো যেগুলো হাতের লেখা, সেগুলো যখন কনভার্ট করি, পিডিএফ এ কনভার্ট করি, তখন ঠিকঠাক কনভার্ট সবসময় হয় না। মানে এই যে এগুলো অনেক সময় এগুলো এমনিতে মানে টাইপ লেখা চিনতে পারে, সব কনভার্সনে চিনতে পারে, বুঝতে পারে, কিন্তু আমরা তো হাতে লিখছি, তুই হাতে লিখছিস, আমরা হাতে লিখছি, তো আমাদের যে ফরম্যাট গুলো কিন্তু কম্পিউটারে ভালো সব সফটওয়্যার কিন্তু আইডেন্টিফাই করতে পারে না। সেই জন্য যখনই মানে হাতে যখন লিখছি, তখন এরকম সব ঠিক আছে। আর মাইক্রোসফট এগুলো তো অনেক ভালো সফটওয়্যার। এই যে আমরা যে এইখানে পাওয়ার পয়েন্ট থেকে যে পিডিএফ করে দিই, এ তো সব কিছুই লেখা একদম একদম ঠিকঠাক চলে আসে। কিন্তু আমরা যে খাতা ফাতা দেখি যে সব সফটওয়্যার ইউজ করে, ওই সব সফটওয়্যার অত পাওয়ারফুল সফটওয়্যার নয়, সবসময় ঠিকঠাকভাবেই ওটা আইডেন্টিফাই করতে পারে না, ওটা ভালো হয় না। তো অনেক সমস্যা আছে। যদি পরীক্ষা দিয়ে খাতা যদি দিয়ে যাস, তাহলে ওখানে আমি লিখেও দিতে পারি যে কোনটা জায়গায় ভুল হয়েছে, কি এগুলো করা যায়। এখন এখানে যদি আমার স্ক্রিনের মধ্যে যদি এসব করতে যাই, একটু নাড়াচাড়া হয়, তাহলে ওই জিনিসটাই মানে ঘেটে যায়, পুরো আমার লেখাটা পুরো ঘেটে যায়, এটা এদিকে চলে যায়, ওটা ওদিকে চলে যায়, অদ্ভুত টাইপের ব্যাপার হয়। অনেক সময় অনেক আগে হয়েছিল, দেখেছিস নিশ্চয়ই, যে আমি পিডিএফ করে পাঠিয়েছি, কিছু অংশ গেছে, কিছু অংশ পিডিএফ ঢুকেছে, কিছু অংশ ঢোকেনি, অনেকটা এরকম হয়েছে। তো সেটা একটা সফটওয়্যার, ওরকম আমি আগে একটা অন্য সফটওয়্যার ইউজ করতাম, নোট বলে একটা সফটওয়্যার ইউজ করতাম, ওটাতে ওরকম কিছু অংশ যেত, কিছু অংশ যেত না। এখন ওপেন বোর্ডে করি, ওপেন বোর্ডে যায়, কিন্তু খুব সাবধানে দেখতে হয়, মানে অনেক সময় লাগে, একটা খাতা দেখতে এত সময় লাগে, মানে তুই কল্পনাও করতে পারবি না। তুই ভাববি যে একে খাতা দেখতে দিই, এ খাতা দেখে না, এত দেরি করে দেয়, হ্যাঁ, দুটো তিনটে খাতা দেখতে পারে না। তুই এমনি যদি কপি দিস, হার্ড কপি দিস,
আমি তো পেন নিয়ে বসে বসে দেখে দেবো, কিন্তু আমার তো কাছে তো কোনো পেনের, যে পেন দিয়ে আমি দেখতে পারবো না, কোনো পেন দিয়ে আমি তো এটা মানে অসুবিধা হবে না আমার দেখতে। তো সেইটাই হচ্ছে কথা। যাকে তো আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে ডাইরেক্ট কম্বিনেশন মেথড। এটা দিয়ে আমরা ডাইরেক্ট কম্বিনেশন মেথড দিয়ে আমরা কি করতে পারি না, সল্ট বানাতে পারি। কিন্তু এই সল্ট কার জন্য বানানো হবে? ইউজড ফর দ্য প্রিপারেশন অফ বোথ সলিউবল অ্যান্ড ইনসলিউবল সল্ট, বোথ সলিউবল অ্যান্ড ইনসলিউবল সল্ট। এই ধরনের সল্ট সলিউবল ইনসলিউবল সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এই মেথডটা ডাইরেক্ট কম্বিনেশন মেথড দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে কি না, মেটালিক এলিমেন্ট আর নন মেটালিক এলিমেন্ট কম্বাইন করে এই সল্টটা বানানো হয়। আমি তোকে দেখিয়ে দিচ্ছি যে ডাইরেক্ট কম্বিনেশন মেথডে একটা মেটালের সাথে একটা নন মেটালের ডাইরেক্টলি রিয়াকশন করে আমরা সলিউবল বা ইনসলিউবল সল্ট বানাতে পারি। যেরকম ধর তোকে আমি দেখাচ্ছি যে এখানে তুই দেখতে পাচ্ছিস একটা টেবিল, সেই টেবিলে দেখতে পাচ্ছিস যে মেটালিক এলিমেন্ট আয়রন মানে এফি, তার সাথে নন মেটালিক এলিমেন্ট মানে ক্লোরিন, এখানে Cl2 হবে, ক্লোরিন তো রিয়াকশন করে FeCl3 তৈরি করেছে, FeCl3 সলিউবল। আবার অ্যালুমিনিয়াম, এটা আবার ক্লোরিনের সাথে ডাইরেক্ট রিয়াকশন করেছে, AlCl3 সলিউবল। আবার আয়রনের সাথে সালফার ডাইরেক্ট রিয়াকশন করে ফেরাস সালফাইড, ইনসলিউবল ফেরাস সালফাইড। জিঙ্ক সালফাইড, সব সালফাইড ইনসলিউবল, জিঙ্ক সালফাইড ইনসলিউবল। lead সালফাইড PbS ইনসলিউবল। তো ডাইরেক্টলি কম্বিনেশন করে মেটালিক এলিমেন্টের সাথে নন মেটালিক এলিমেন্টের ডাইরেক্টলি কম্বিনেশন করে আমরা এখান থেকে কিন্তু বানাতে পারি কি না এরকম ধরনের সমস্ত সল্ট, FeCl3 AlCl3 FeS ZnS PbS সলিউবলও বানাতে পারি, ইনসলিউবলও বানাতে পারি। এই একটা মেথড যেটাকে বলছি কি ডাইরেক্ট কম্বিনেশন মেথড। ডাইরেক্ট কম্বিনেশন মেথডে এটা করা যেতে পারে। এবারে ডাইরেক্ট কম্বিনেশন মেথডের পরে দেখ ডিসপ্লেসমেন্ট মেথড। ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, ডিসপ্লেসমেন্ট বানান ভুল আছে, লিখতে গিয়ে না। ডিসপ্লেসমেন্ট এখানেও যখন Cl2টা করছি, আচ্ছা ঠিক আছে, তো পরে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কার জন্য করা হয়? শুধুমাত্র এটা কার জন্য না, সলিউবল সল্টের জন্য অফ অ্যাক্টিভ মেটাল, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এদেরকে বলে অ্যাক্টিভ মেটাল। সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সব অ্যাক্টিভ মেটাল যারা খুব কুইকলি রিয়াকশন করে, হাইড্রোজেনের উপরে আছে যারা মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, তাই বলে অ্যাক্টিভ মেটাল। তো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, দিস রিয়াকশন ইজ ইউজড ফর দ্য প্রিপারেশন অফ সলিউবল সল্ট তৈরি করার ক্ষেত্রে এই মেথড ইউজ করা হয় সলিউবল সল্টের ক্ষেত্রে। দু নম্বর কথা হচ্ছে কি না, অ্যাক্টিভ মেটালস অ্যাসিডের সাথে রিয়াকশন করে এই সল্ট তৈরি করে। অ্যাক্টিভ মেটালস রিঅ্যাক্টস উইথ অ্যাসিড টু প্রডিউস সল্টস অ্যান্ড হাইড্রোজেন গ্যাস, সল্ট এবং হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। ওই মেটালগুলো যেগুলো দেখতে পেলি, ওই মেটালগুলো ডাইরেক্টলি অ্যাসিডের সাথে রিয়াকশন করবে এবং রিয়াকশন করে সল্ট আর হাইড্রোজেন গ্যাস প্রডিউস করবে। এটা একটা মেথডের কথা বললাম। আচ্ছা, এখানে কি না H2SO4 গুলো পড়ে লিখে দিচ্ছি, মানে কিছু জায়গায় গন্ডগোল হয়েছে। SO4 তাহলে এক আয়রনের সাথে H2SO4 রিয়াকশন করে ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন হচ্ছে, আয়রনের সাথে HCl এর রিয়াকশন করে ফেরাস ক্লোরাইড
প্লাস হাইড্রোজেন হচ্ছে, আর জিঙ্কের সাথে H2SO4 এর রিয়াকশন করে ZnSO4 প্লাস হাইড্রোজেন হচ্ছে, ম্যাগনেসিয়ামের সাথে অ্যাসিডের সাথে মোট কথা মেটালের রিয়াকশন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন হচ্ছে, হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে, আর সল্টগুলোকে আমি পেয়ে যাচ্ছি। কত ইজি ব্যাপার। এগুলো হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সব হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে। তো হাইড্রোজেনের চাইতে বেশি অ্যাক্টিভ হতে হবে না, হাইড্রোজেনের চাইতে বেশি মেটালস, আমি এখানে লিখে দিচ্ছি, মেটালস মাস্ট বি প্রেজেন্ট above hydrogen in metal activity series. মেটাল অ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের উপরে আছে যেসব মেটাল, তারা কিন্তু অ্যাসিডের সাথে রিয়াকশন করে এরকম ভাবে হাইড্রোজেন লিবারেট করতে পারে। অ্যাক্টিভ মেটালের সাথে হাইড্রোজেনের রিয়াকশন করছে। সলিউবল সল্ট সবসময় এই পদ্ধতিতে কিন্তু তোকে বুঝতে হবে যে সলিউবল সল্ট তৈরি করতে পারে। আমি তো প্রথমেই তোকে বলেছি যে সলিউবল সল্ট এবং ইনসলিউবল সল্টের উপরে বেস করে আমরা এই মেথডটা করেছি। এই মেথডগুলো কিন্তু সলিউবল সল্ট এবং ইনসলিউবল সল্ট এর উপরে বেস করে করা হয়েছে, যে সলিউবল সল্ট ইনসলিউবল সল্ট যেরকম হবে সেই অনুযায়ী আমরা করব। সলিউবল সল্ট হলে একরকম, ইনসলিউবল সল্ট হলে আরেক রকম। তো যাকে এবারে দেখ আমরা চলে আসছি প্রেসিপিটেশন রিয়াকশন। তো প্রেসিপিটেশন রিয়াকশন সেটা বা ডাবল ডিকম্পোজিশন রিয়াকশন, এটা দিয়ে আমরা কিরকম ধরনের সল্ট বানাতে পারি? শুধুমাত্র ইনসলিউবল সল্টই বানাতে পারি, শুধুমাত্র ইনসলিউবল সল্ট, ইউজ ফর দ্য প্রিপারেশন অফ অনলি ইনসলিউবল সল্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দুটো সলিউবল সল্ট, এক্ষেত্রে কি দুটো সলিউবল সল্ট রিয়াকশন করে কিন্তু একটা ইনসলিউবল সল্ট তৈরি করা হয়। দুটো সল্টই সলিউবল, তার থেকে একটা ইনসলিউবল, সাধারণ ব্যাপার। ধর সোডিয়াম ক্লোরাইড, এটা কি সলিউবল। আবার ধর সিলভার নাইট্রেট, এটা কি সলিউবল, এটাও সলিউবল, এটাও সলিউবল। তো এরা জুড়ে গিয়ে কি তৈরি করে? AgCl প্লাস NaNO3, এইটা কিন্তু ইনসলিউবল, এটা কিন্তু ইনসলিউবল। তো সোডিয়াম ক্লোরাইড সলিউবল, সিলভার নাইট্রেট সলিউবল, কিন্তু তারা রিয়াকশন করে যেটা তৈরি করছে সেটা হচ্ছে ইনসলিউবল। ব্যাস, এইভাবে সলিউবল এবং ইনসলিউবল সলিউবল কম্পাউন্ড দিয়ে রিয়াকশন করে ইনসলিউবল তৈরি করা যায়। আমরা insoluble salt can be used to prepare another insoluble salt, একটা ইনসলিউবল থেকে আর একটা ইনসলিউবল সল্ট তৈরি করা যায়, সেরকমও করা যায়, সেরকমও দেখাবো তোকে আমি, যে একটা ইনসলিউবল সল্ট সেটার থেকে অন্য একটা ইনসলিউবল সল্টে ট্রান্সফার তুই করতে পারিস। দেখ আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে তুই বুঝতে পারবি। যে প্রথম কথা হচ্ছে কি না, এগুলো সবই হচ্ছে একটা সলিউবল সল্ট, একটা সলিউবল সল্ট, প্রথম সলিউবল সল্ট, আর একটা সলিউবল সল্ট, আর এটা হচ্ছে তার থেকে সলিউবল সল্ট তৈরি হচ্ছে একটা, আবার ইনসলিউবল সল্টও তৈরি হচ্ছে। তো এগুলো সব ইনসলিউবল পার্ট, এগুলো ইনসলিউবল, নিচের দিকে অ্যারো দিয়ে দিলাম। তাহলে লেড নাইট্রেটের সাথে NaCl রিয়াকশন করাচ্ছিস তুই, লেড নাইট্রেটের সাথে NaCl, তাহলে কি হচ্ছে লেড ক্লোরাইড। সোডিয়াম কার্বনেটের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড, এটাও সলিউবল, এটাও সলিউবল, তার থেকে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট আর সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। জিঙ্ক সালফেটের সাথে অ্যামোনিয়াম কার্বনেট রিয়াকশন করে অ্যামোনিয়াম সালফেট প্লাস জিঙ্ক কার্বনেট তৈরি হচ্ছে। আবার জিঙ্ক নাইট্রেট, এটাও সলিউবল, সোডিয়াম কার্বনেট সলিউবল, রিয়াকশন করে সোডিয়াম নাইট্রেট প্লাস জিঙ্ক কার্বনেট তৈরি হচ্ছে, ইনসলিউবল। বা লেড নাইট্রেট সলিউবল, সোডিয়াম সালফেট সলিউবল, রিয়াকশন করে লেড সালফেট তৈরি হচ্ছে। তো এগুলো সবই কিন্তু ইনসলিউবল সল্ট,
ইনসলিউবল সল্ট গুলো প্রডিউস করা হচ্ছে বাই দ্য ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এর ক্যাটায়ন ওর কাছে, ওর অ্যানায়ন এর কাছে, এরকম ভাবে রিয়াকশন হচ্ছে। রিয়াকশন গুলো কিন্তু ভালো করে পড়ে পড়ে রেডি করে রাখবি, পড়ে পড়ে মনে রাখবি, কারণ রিয়াকশন গুলো সবসময় দরকার পড়বে। কোন কম্পাউন্ড কিসের থেকে তৈরি করা হচ্ছে না তৈরি করা, সল্টে অনেক প্রিপারেশন আছে, অনেক রকমের প্রিপারেশন রয়েছে এবং প্রত্যেকটা করসপন্ডিং রিয়াকশন রয়েছে। তাহলে এগুলোতে সলিউবল সল্ট আর সলিউবল সল্ট রিয়াকশন করে ইনসলিউবল সল্ট তৈরি করতে তুমি পারো। সলিউবল সল্টও তৈরি হচ্ছে, সাথে সাথে ইনসলিউবল সল্টও তৈরি হচ্ছে। এরপর দেখ, নিউট্রালাইজেশন অফ অ্যান ইনসলিউবল বেস। ইনসলিউবল বেসের নিউট্রালাইজেশন, এটা দিয়ে শুধুমাত্র সলিউবল সল্টই তৈরি করা যায়, এক নম্বর কথা। দু নম্বর কথা, ইনসলিউবল অক্সাইড বা হাইড্রোক্সাইড অন রিয়াকশন উইথ অ্যাসিড সলিউবল সল্ট তৈরি করে। ইনসলিউবল অক্সাইড বা হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিডের রিয়াকশন করেই আমরা সলিউবল সল্টটা প্রডিউস করতে পারবো। দেখ ভালো করে, আমি তোকে বলছি। ধর ইনসলিউবল অক্সাইড, ধর কপার অক্সাইড, এটা ইনসলিউবল, এর সাথে H2SO4 রিয়াকশন করা, কপার সালফেট, দিস ইজ সলিউবল। দেখ লেড অক্সাইড, এটা কিন্তু ইনসলিউবল, নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করেছিস, লেড নাইট্রেট, অবশ্যই এটা সলিউবল। হাতে জল পড়বে, ব্লু পিপিটি পড়ে না? হ্যাঁ বলছি কপার সালফেটের ব্লু না, কপার সালফেট সলিউবল না, কপার সালফেটে কোনো পিপিটি পড়ে না। কপার সালফেট তো সলিউবল, পিপিটি পড়বে কি করে? কপার সালফেট তো সলিউবল, কোনো পিপিটি পড়বে না। কপার হাইড্রোক্সাইডে প্রেসিপিটেট পড়তে পারে, কপার অক্সাইডে প্রেসিপিটেট পড়তে পারে। আচ্ছা কপার হাইড্রোক্সাইড, এটা ভুল আছে, কপার হাইড্রোক্সাইড এটাতে হয়তো তুই দিয়ে দিলি H2SO4, তাহলে তৈরি হবে এইটা কপার সালফেট প্লাস জল। লেড হাইড্রোক্সাইড একই হয়ে গেছে, লেড হাইড্রোক্সাইড এখানে তুই দিয়ে দিলি, লেড হাইড্রোক্সাইডের সাথে তুই HNO3 দিয়ে দিবি, তাহলে লেড নাইট্রেট প্লাস জল। তাহলে সব জায়গায় দেখা যাচ্ছে যে ইনসলিউবল এই কম্পাউন্ড গুলো কিন্তু ইনসলিউবল, কিন্তু তার বদলে এই দিকের কম্পাউন্ড গুলো সলিউবল, এগুলো সব সলিউবল। সলিউবল ইনসলিউবলের চারটা পড়ে নিবি, তাহলে তুই বুঝতে পারবি যে কোনটা সলিউবল কোনটা ইনসলিউবল। ওই চারটা অবশ্যই পড়ে নিবি, তার থেকেই তুই পেয়ে যাবি। তো আমরা বললাম আরো একটা মেথড, যে ইনসলিউবল বেসের সাথে রিয়াকশন করে যেগুলো পাওয়া যায় সেটার কথা বললাম। নেক্সট চলে এলাম একটা ইনসলিউবল সল্ট থেকে আরেকটা ইনসলিউবল সল্ট কি করে তৈরি করব। দেখ লেড অক্সাইড এটা ইনসলিউবল, আবার লেড ক্লোরাইড এটাও ইনসলিউবল। তো লেড অক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিড রিয়াকশন করে প্রথমে লেড নাইট্রেট করে নেব। এখন লেড নাইট্রেটটা কিন্তু সলিউবল হয়ে গেল, এবারে তার সাথে কিন্তু সোডিয়াম ক্লোরাইড দিয়ে যেই রিয়াকশন করাবো তখনই কিন্তু লেড ক্লোরাইড তৈরি হয়ে যাবে। তাহলে এটাও পরীক্ষার সময় দেবে যে হাউ উইল ইউ প্রিপেয়ার লেড ক্লোরাইড ফ্রম লেড অক্সাইড। এটা একটা ইনসলিউবল, এটাও একটা ইনসলিউবল, লেড অক্সাইড লেড ক্লোরাইড দুজনেই ইনসলিউবল, এবং একটা থেকে আরেকটা কিভাবে তৈরি হচ্ছে। আবার ধর এরকম লেড কার্বনেট, এটাও ইনসলিউবল, লেড কার্বনেটও ইনসলিউবল, লেড কার্বনেটও ইনসলিউবল, লেড সালফেটও ইনসলিউবল, দুজনেই ইনসলিউবল। তাহলে লেড কার্বনেট সবসময় নাইট্রেটে কনভার্ট করে দিবি, কারণ নাইট্রেটস অল নাইট্রেটস আর কি সলিউবল, সব নাইট্রেটই সলিউবল। তাহলে নাইট্রেটে যদি যেই কনভার্ট করে দিবি তখন ওই নাইট্রেটের সাথে যা কিছু রিয়াকশন করাবি সালফেট ফালফেট এরকম, এটা ইনসলিউবল আবার তৈরি হয়ে যায়, লেড সালফেট তৈরি হয়ে গেল, লেড সালফেট ইনসলিউবল। তো এভাবে তুই কোনো একটা ইনসলিউবল সল্ট থেকে আরেকটা ইনসলিউবল সল্টে তুই কনভার্ট করতে পারিস, একটা ইনসলিউবল থেকে আরেকটা ইনসলিউবল সল্টে তুই কনভার্ট করে দিতে পারিস। কিন্তু ডাইরেক্টলি লেড কার্বনেটের সাথে তুই সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে পারিস না। কেন কি, লেড সালফেটের ধর লেড কার্বনেট এর মধ্যে যদি ডাইরেক্টলি H2SO4 দিয়ে দিস তাহলে লেড সালফেট হবে না,
এই লেড কার্বনেটের ওপরে একটা কোটিং পড়বে, কোটিং পড়ে এটা লেড সালফেটের কোটিং পড়বে, কোটিং পড়ে এটা আমি লিখে দিলাম রিয়াকশন স্টপস আফটার সাম টাইম। কিছু সময় বাদেই কিন্তু রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে, রিয়াকশনটা স্টপ হয়ে যাবে, রিয়াকশন আর চলবে না, রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে। এবং যে কারণে আমরা বলছি যে সালফিউরিক অ্যাসিডটা কিন্তু ডাইরেক্টলি লেড কার্বনেটের উপরে দেওয়া যাবে না, এটা লেড নাইট্রেট বানাতে হবে, তারপরে তার মধ্যে দিতে হবে, রিয়াকশন কিছু সময় বাদে স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু কথাটা মনে রাখবি লেড কার্বনেট থেকে লেড সালফেট তৈরি করার সময়। আবার দেখ লেড ক্লোরাইড লেড কার্বনেট থেকে ঠিক একই প্রসেস, লেড কার্বনেটের সাথে নাইট্রিক অ্যাসিড রিয়াকশন করে লেড নাইট্রেট, দিস ইজ সলিউবল। এবার লেড নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম, তাহলে লেড ক্লোরাইড। একবার দুবার পড়বি, দেখবি আমি ইজি করে লিখে দিয়েছি, অনেক সোজা ফালতু কথাবার্তা কিছু লিখিনি, তো সোজা ভাষায় লেখা রয়েছে, তুই পড়লেই বুঝতে পেরে যাবি। পড়তে হবে তোকে, পড়তে হবে, এক এক দিনে অনেক পড়া হয়ে যায়, অনেক জিনিস পড়া হয়, তো সব জিনিস এইটুকু কম সময়ের মধ্যে কত কিছু জিনিস আমি পড়িয়ে দিই। অনলাইনে পড়ার একটা সুবিধা আছে যে অনেক অনেক বেশি জিনিসপত্র একসাথে পড়ানো হয়ে যায়, চ্যাপ্টারে ডিটেলে পুরো পড়া হয়, কোনো জিনিস বাদ যায় না। এখানে পড়ার সুবিধা হচ্ছে একটাই, যে একটা বইয়ের কোনো অংশই কিন্তু এখানে বাদ দেওয়া যায় না, কারণ অনেক সময়তেই সাথে সাথে সামনাসামনি পড়তে গেলে অত তো লেখা যায় না খাতায়, অনেক কিছু বাদ যেত, কিন্তু আমরা এখানে সব জিনিসপত্র ধরে ধরে লিখে লিখে রেডি করে তারপরে পড়াই। তার ফলে কি হয় না, একটা চ্যাপ্টারে যা যা জিনিসপত্র সিলেবাসে আছে সব সিলেবাসটাই পুরো টোটালটাই এখানে উঠে আসে, তো সেই জন্য অনেক সুবিধা হয়, স্টুডেন্টের সুবিধা, টিচারের সুবিধা, যে কোনো কিছু জিনিস বাদ পড়ে যাচ্ছে না, পড়াতে গিয়ে হয়তো এটা বাদ গেল কি ওটা বাদ গেল, এটা পড়ালাম না ওটা পড়ালাম না, এরকম নয়। সিলেবাসে যা আছে, স্কোপে যা আছে সেটা ধরে ধরে সমস্ত কিছু অংশই পড়ানো যাচ্ছে। তো এটা একটা অনলাইন এর ভালো দিক আর কি, অনলাইনের গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, অ্যালকালি সাথে নিউক্লিয়াইজেশনে রিয়াকশন করে কি তৈরি করা যায় না, ইউজড ফর দ্য প্রিপারেশন অফ সোডিয়াম পটাশিয়াম অ্যামোনিয়ামের সমস্ত সল্ট তৈরি করা যায় এভাবে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে রিয়াকশন করে সলিউবল সল্ট বানানো যেতে পারে। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিডে রিয়াকশন করতে হবে, রিয়াকশন অফ অ্যাসিড উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই সব সলিউবল সল্ট তৈরি হয়ে যাবে। প্রত্যেকটাই সলিউবল সল্ট এখানে এই পদ্ধতিতে তৈরি হবে। তাহলে একবার দেখে নিই যে কি কি সল্ট তৈরি হচ্ছে সলিউবল এই পদ্ধতিতে। তো দেখতেই পাচ্ছিস যে সোডিয়াম হাইড্রোক্সাইড HCl রিয়াকশন করে আমরা তৈরি করছি NaCl আর ওয়াটার, আর HNO3 দিয়ে রিয়াকশন করে NNO3, বা HCl দিয়ে রিয়াকশন করে অ্যামোনিয়াম ক্লোরাইড, বা H2SO4 দিয়ে অ্যামোনিয়াম সালফেট। এই সমস্ত কম্পাউন্ডগুলো সবই এগুলো সলিউবল, এগুলো প্রত্যেকটাই সলিউবল সল্ট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড। আমরা তো বলেছি অল সোডিয়াম পটাশিয়াম অ্যামোনিয়াম সল্ট সলিউবল। তো সলিউবিলিটি চার্টটা দেখলে আমি একটাই কথা বললাম যে এই যে আমরা মেথড গুলো ডেসক্রাইব করছি, মেথড গুলো বলছি, সেটা কিন্তু অন দ্য বেসিস অফ, কিসের বেসিসে না, অন দ্য বেসিস অফ সলিউবিলিটি চার্ট, সলিউবিলিটি চার্টের উপরে বেস করে আমরা এটা বলছি। তো লাস্ট যে প্রিপারেটিভ মেথড সেখানে চলে এসেছি, এবং সেখানে তুই দেখতে পাচ্ছিস যে অ্যাকশন অফ ডাইলুটস অ্যাসিডস অন কার্বনেটস অ্যান্ড বাইকার্বনেটস, এতে কি করা হয় না সলিউবল সল্ট বানানো হয়, এটা দিয়েও সলিউবল সল্ট বানানো হয়। দ্বিতীয় কথা হচ্ছে কার্বনেট বাইকার্বনেটের সাথে অ্যাসিডে রিয়াকশন করানো হবে, সলিউবল সল্ট বানাতে গেলে অ্যাসিডে রিয়াকশন করাবো। তো এটাই হচ্ছে, যেরকম আমরা দেখে নেব একবার, যে যত কার্বনেট আছে সকলের সাথে অ্যাসিড দিয়ে দে, তাহলে কার্বন ডাইঅক্সাইড হবে, দেখ লেড কার্বনেট, নাইট্রিক অ্যাসিড দে তার সাথে, তাহলে কি তৈরি হবে, লেড নাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড। আবার এর সাথে নাইট্রিক অ্যাসিড দে জিঙ্ক কার্বনেটের সাথে, সব নাইট্রেট বানিয়ে দে আর কার্বন ডাইঅক্সাইড করে দে, জল তো হবেই সকলের সাথে। H2SO4 দিলে সালফেট করবি, কোনো অসুবিধার কিছু নেই, সালফেট করবি,
জল কার্বন ডাইঅক্সাইডটা কমন, কারণ কার্বনেট সল্টে জল আর কার্বন ডাইঅক্সাইড হবেই। এখানে কপার ক্লোরাইড, সোডিয়াম কার্বনের সাথে H2SO দে, অ্যারো দে, সোডিয়াম সালফেট প্লাস H2 কার্বন ডাইঅক্সাইড। অ্যামোনিয়াম কার্বনেটের সাথে দে, তাতেও সেই ওয়াটার কার্বন ডাইঅক্সাইড। পটাশিয়াম বাইকার্বনেটের সাথে দে, তাতেও সেই একই ব্যাপার, F2SO4 H2O। পরপর সমস্ত কার্বনেট বাইকার্বনেটে যদি তুই নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিনারেল অ্যাসিডগুলো দিস, তাহলে তার করসপন্ডিং সল্ট তৈরি হবে এবং কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ইত্যাদি বেরিয়ে আসবে। তো আমি সব মেথডের যে সল্ট তৈরি করার যে মেথড, সেই মেথডগুলো আমি বললাম। এইবারে কি না, এইবারে আরো একটা বড় ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কি না, বেশ কিছু সল্ট আমাদের তৈরি করতে হবে, সলিউবল সল্ট এবং ইনসলিউবল সল্ট। সেটা ডিটেল কিভাবে তুমি করছো, সেটা ডিটেলে শুধু রিয়াকশন নয়, এতক্ষণ ধরে আমরা শুধু রিয়াকশন করেছি, কিন্তু আমাদের কিছু কিছু কপার সালফেট, সোডিয়াম নাইট্রেট, জিঙ্ক সালফেট এরকম ধরনের সল্ট নিউট্রালাইজেশন, ডিসপ্লেসমেন্ট বা ডাইরেক্ট কম্বিনেশন, এইসব রিয়াকশন দিয়ে কিভাবে করা হচ্ছে, এটা হচ্ছে সলিউবল সল্ট তৈরি করা, সলিউবল সল্ট। আর একটা হচ্ছে ইনসলিউবল সল্ট, সেটাও তৈরি করার জন্য ডাবল ডিকম্পোজিশন রিয়াকশন দিয়েই ইনসলিউবল সল্ট তৈরি করা হয়। লেড ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, জিঙ্ক কার্বনেট, লেড সালফেট, এগুলো কিভাবে তৈরি করা হচ্ছে ডিটেলে তাদের ডেসক্রিপশন, এই সল্টগুলো দেখবি বইতে আছে। তো আমিও সেগুলো সমস্ত পড়াবো যে কিভাবে এগুলো তৈরি করা হচ্ছে। তো এই বললাম, আমি এই পর্যন্ত বললাম। আর সামান্য একটু অংশ বাকি রয়েছে এই সল্টগুলোর প্রিপারেশন, সেগুলো করবো এবং কোশ্চেন অ্যান্সারে চলে যাব পরের দিনকার। হ্যাঁ, সেগুলো পরে কোশ্চেন অ্যান্সারে। আর তোরা যদি স্কুলে নতুন চ্যাপ্টার পড়ানো হয় আর যা, তাহলে তুই আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবি, চ্যাপ্টার দালালের বই থেকে ছবিটা তুলে পাঠিয়ে দিবি, তাহলে আমার প্রেজেন্টেশন রেডি করতে সুবিধা হবে। তুই ওটা পাঠিয়ে দিবি, আমি তাহলে সেই অনুযায়ী সব রেডি করে আমি পড়িয়ে দেবো। কোনো নতুন চ্যাপ্টার স্টার্ট করলে আমি পাঠিয়ে দেবো তোমাকে। হ্যাঁ, যে চ্যাপ্টার স্টার্ট করবে সেটাই পাঠিয়ে দিবি। শ্রদ্ধাকেও তাই বললাম যে শ্রদ্ধা স্কুলে যদি নতুন চ্যাপ্টার স্টার্ট করে পাঠিয়ে দিবি, যেগুলো স্কুলে হবে সেগুলোই আমরা আগে পড়াবো, যাতে করে স্কুলের পরীক্ষায় যাতে আমরা পারি। আর শ্রদ্ধার পিরিয়ড করে স্কুলেও দালাল থেকে পড়ে না, আমাদের স্কুলেও ম্যাম আলাদা করে পিপিটি বানিয়ে পিপিটি দেয়। ঠিক আছে, অসুবিধা নেই। আমার পিপিটি, ম্যামের পিপিটি, বই সব মিলিয়ে তো হয়ে যাবে, ভালোভাবে হয়ে যাবে।